This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর শুরুতেই আমরা চোখ রাখবো আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার লেটেস্ট আপডেট কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত। মৃত্যু মিছিল সে তো আর বলার অপেক্ষা রাখে না। 265টিতে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। 41 জন তারা আহত হয়েছেন, বিভিন্নভাবে আহত হয়েছেন তারা। আপনারা জানেন যেই ক্যান্টিনের ওপর গিয়ে বিমানটি পড়ে যে অংশ, সেখানেও অনেকে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের মধ্যে এখনো পর্যন্ত খোঁজ চলছে। যদি কোথাও কোনো হৃদস্পন্দন পাওয়া যায় এই আশা নিয়ে, এই আশার আলো জেলে সেখানে উদ্ধারকারীরা তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। গতকালের পর আজও উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত 265টি দেহ উদ্ধার হয়েছে। 24 জন স্থানীয় বাসিন্দা, 4 জন ডাক্তারি পড়ুয়া রয়েছেন। বাকিরা দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট ভরসা। আপনারা জানেন গতকালের পর আজ ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী তিনি জানাচ্ছিলেন যে প্রায় 150 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ডিএনএ টেস্টের জন্য। পরিজনেরা হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। তারা তাদের নিকটাত্মীয়ের খোঁজ পেতে এই মুহূর্তে অসহায়, চোখে মুখে তাদের অসহায়তার ছাপ। বিমান দুর্ঘটনায় একাধিক জখম। বিজে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 41 জন। এই 41 জনের মধ্যে 32 জন এমবিবিএস পড়ুয়া। 41 জনের মধ্যে 5 জন আইসিইউতে আছেন, একজন এইচডিইউতে এই মুহূর্তে রয়েছেন, বেশ কয়েকজন নিখোঁজ। ফলে বুঝতেই পারছেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত যা লেটেস্ট আপডেট তা আপনাদের জানালাম। 265টি দেহ উদ্ধার হয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, তুমি হাসপাতালের সামনে রয়েছে, আমরা জানি সেখানে এই মুহূর্তে কি চলছে। এখনো পর্যন্ত আর কোনো খবর কারোর কাছে, তাদের পরিবারের লোকজনের কাছে কোনো রকম খবর দেওয়া সম্ভব হলো? একটু পরিস্থিতিটা বলো প্লিজ। আমি হাসপাতালের এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার দিকে এই মুহূর্তে প্রত্যেকের নজর, অর্থাৎ বিশেষত যারা তাদের স্বজন হারিয়েছেন তারা প্রত্যেকে ভিড় করেছেন ঠিক এই জায়গাতে। আমি এই মুহূর্তে রয়েছি আহমেদাবাদের সিভিল হসপিটালের কসৌটি হলের ঠিক সামনে। কিছুক্ষণ আগেই ঠিক যেখানে এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হচ্ছিল ঠিক সেই জায়গাতে আমি ছিলাম। মূলত এখানে এসে পৌঁছচ্ছেন প্রত্যেকে, অর্থাৎ যারা তাদের পরিজনদের এখনও পর্যন্ত খুঁজে পাননি। যে মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে তার মধ্যে অধিকাংশই শনাক্ত করা সম্ভব হয়নি, এবং যেহেতু শনাক্ত করা সম্ভব হয়নি সেক্ষেত্রে একমাত্র পথ খোলা রয়েছে ডিএনএ স্যাম্পল পরীক্ষা করা। প্রত্যেকটা মৃতদেহ নাম্বারিং করা হচ্ছে এবং তাদের ডিএনএ কালেক্ট করা হচ্ছে। প্রত্যেকটা মৃতদেহ ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করার পর তা পরীক্ষা হয়ে আসতে সময় লাগবে 72 ঘন্টা। অপরদিক থেকে যে পরিজনরা আসছেন তাদের প্রত্যেকের আইডেন্টিটি অথেন্টিকেট করে এক এক করে পরিবারের অন্তত 1 জন বা 2 জন সদস্যের ডিএনএ কালেক্ট করা হচ্ছে এবং তাও পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে, এবং তাদের ক্ষেত্রেও 72 ঘন্টা সময় লাগবে। স্বাভাবিকভাবেই আপাতত 3 দিন এখন অপেক্ষা করতে হবে যে দেহ শনাক্ত করা যায়নি সেই দেহ শনাক্তকরণের জন্য, এবং যে দেহ শনাক্ত করা গিয়েছে সেগুলিকে এক এক করে কফিন বন্দি করে হ্যান্ডওভার করা হচ্ছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গার পরিবেশ তা ভাষায় বর্ণনা করা যায় না, এবং সেই দৃশ্য সাধারণ মানুষের কাছে মোটেও খুব একটা গ্রহণযোগ্য হবে না, কারণ বুক ফাটা কান্নায় মানুষ এখানে ভেঙে পড়ছেন। যখন এক এক করে কোনো দেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ছে সেই পরিবার পরিজনদের। তবে এখানে প্রশাসনের তৎপরতার কথাও অবশ্যই উল্লেখ করতে হবে। যে ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম যে উদ্ধার কাজের ক্ষেত্রে যেমন সেনাবাহিনী, বিশেষত বিএসএফ এবং তার পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ এবং গুজরাট গভর্নমেন্টের অন্যান্য সংস্থা, তার মধ্যে দমকল রয়েছে, গুজরাট পুলিশ রয়েছে, এরা যেমন একদিক থেকে হাত লাগিয়েছিল, ঠিক তার পাশাপাশি হাসপাতালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুজরাট পুলিশ এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা যাবতীয় প্রশাসনিক পরিকাঠামো নিয়ন্ত্রণের এবং তার পাশাপাশি হাসপাতালের যে নিজস্ব কর্তৃপক্ষ বা নিজস্ব যে পরিকাঠামো রয়েছে তার সহযোগিতার ক্ষেত্রে তারা সাহায্য করছেন। কিন্তু সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। যারা ছুটিতে ছিলেন তাদেরকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে এবং গতকাল রাত থেকে তারা টানা কাজ করছেন।
কোনো শিফট এক্ষেত্রে নেই। অর্থাৎ কারণ যেভাবে কাজ চলছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে প্রশাসন কোনো রকম কসুর রাখছে না, কিন্তু এই কাজ সহজসাধ্য নয় যে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হবে। তার কারণ যেভাবে ডিএনএ স্যাম্পলিং চলছে 300-র বেশি মানুষ, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে পুরো প্রক্রিয়া শেষ হতে অন্তত 7 দিন সময় লাগবে। কারণ ডিএনএ সংগ্রহ করার পর সেই রিপোর্ট আসতে 72 ঘন্টা সময় লাগবে। তার পরবর্তী ক্ষেত্রে ডিএনএ ম্যাচিং একটি পরবর্তী প্রক্রিয়া এবং অবশ্যই কিছু প্রশাসনিক প্রসিডিওর রয়েছে। কিন্তু এই প্রত্যেকের দেহকে শনাক্ত করে হ্যান্ডওভার করতে প্রায় 1 সপ্তাহের কাছাকাছি সময় লেগে যাবে। স্বাভাবিকভাবেই স্বয়ং গুজরাটের মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী এসেছিলেন, তাদের নির্দেশকে মেনে নিয়েই কিন্তু এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় এই হাসপাতালের মাটিতে কাজ চলছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন বিজয় হাসপাতালের সামনে এবং সেখানে আপনারা বুঝতেই পারছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলতে আমার সহকর্মী যেটা বলতে চাইলেন এই মুহূর্তে যে সেখানে এক প্রকার শোকস্তব্ধ মানুষজন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদের পরিজনদের সম্বন্ধে যদি এই সময় কোনো একটা খবর তাদেরকে স্বস্তি দিতে পারে এমন কোনো খবরের অপেক্ষায় তারা রয়েছেন এবং আমরাও আপনাদের অপেক্ষা আমরা জানি। তাই প্রত্যেকটা মুহূর্তে টিভি9 বাংলায় গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে সেই খবর তুলে ধরছে। তার কারণ এই ভয়াবহ দুর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানোর ভাষা নেই, কিন্তু কিছু দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্ব পালনে টিভি9 বাংলা যেরকম ছিল, আছে, থাকবে। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনা এখনও পর্যন্ত ননস্টপ কভারেজ আমাদের এখনও পর্যন্ত যা মৃতের সংখ্যা জানতে পারা যাচ্ছে তাতে মৃত্যু মিছিল শব্দটা এক্ষেত্রে ব্যবহার করতে আমরা বাধ্য হচ্ছি। তার কারণ 265টি দেহ উদ্ধার হয়েছে, 41 জন এই মুহূর্তে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে। শুধু তাই নয়, এই ঘটনার ভয়াবহতা অনেকের মনে যে অভিঘাত, কিছুক্ষণ আগে আপনাদের ছবি দেখাচ্ছিলাম যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একমাত্র যে যাত্রী যিনি বেঁচে গিয়েছেন, একমাত্র যিনি বেঁচে গিয়েছেন তার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলেছেন বিশ্বাস কুমার রমেশের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন। গতকাল এই বিশ্বাস কুমার রমেশ তিনি কিছুক্ষণ আগে তিনি কথাও বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী গিয়ে তার সঙ্গে, শুধু তার সঙ্গে নয়, প্রধানমন্ত্রী গিয়ে হাসপাতালে অন্যান্য আহত যাদের চিকিৎসা চলছে তাদের সঙ্গে কথা বলেছেন। সেই সময়কার ছবি দেখাচ্ছি, পরপর সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন বিশ্বাস কুমার রমেশ যিনি একমাত্র জীবিত যাত্রী, যিনি ওই প্লেনে ওই ফ্লাইটে ছিলেন, তিনি বেঁচে গিয়েছেন এবং অসম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি সামান্য একটু ফাঁক পেয়েছিলেন, সেখান দিয়ে বেরিয়ে যেতে পেরেছেন। তার পায়ের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলেও তিনি জানিয়েছেন, কিন্তু তার ওই সময় উপস্থিত বুদ্ধি, তার সাহস, সেই বিষয়টা তিনি যথেষ্ট প্রয়োগ করতে পেরেছেন বলে সাহসী এই বিশ্বাস কুমার রমেশ, তার সঙ্গে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কথা বলেন। তার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছিলাম, আবারও শোনাবো। এই বিমান দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে ছুটে গিয়েছিলেন। দুর্ঘটনাস্থলের কি অবস্থা ছিল, ভয়ঙ্কর সেই অবস্থার কথা আপনাদের জানাবো। কিছু বক্তব্য এসেছে আমাদের কাছে, পরপর শোনাবো আপনাদের। বিশ্বাস কুমার রমেশ, कैसे हुआ तो मैंने उसके बारे में बताया और सब हाल चाल पूछा सब। विश्वास, अगर हम जानना चाहें कि आप थोड़ा सा बता पाएं कि ये हादसा कैसे हुआ था, क्योंकि ये एक बड़ा चमत्कार है जिस तरीके से आप वहाँ से इकलौते ऐसे शख्स हैं जो जिंदा बचे। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं जिंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाएं, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट क्या हुआ था और अचानक से कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ, बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस जो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में, और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना
वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी, हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था, फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा, फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। শুনলেন কি বললেন বিশ্বাস কুমার রমেশ, বিশ্বাসই হচ্ছিল না শুনে যে একটু জায়গা পেয়েছেন তিনি বেরিয়ে আসেন, কিন্তু এই ঘটনা ঘটার পর এলাকার মানুষজন তারা দ্রুত সেখানে ছুটে যান, তারা উদ্ধার কাজে হাত লাগান এবং দুর্ঘটনাস্থলে তারা যান গিয়ে ভয়াবহ তাদের সে অভিজ্ঞতা, ওই ছবি দেখে একটার পর এক দেহ যেভাবে বার করে আনা হচ্ছিল, ভয়াবহ সেই ছবি দেখানো যায় না। ভয়ঙ্কর অভিজ্ঞতা উদ্ধারকারী দলের সদস্যরাও শুনিয়েছেন, আপনাদের শোনাবো। हमारे साथ एक आई विटनेस है जो इस कार्य में जुड़े हुए थे, रेस्क्यू टीम के साथ जुड़े हुए थे, और उन्होंने किस तरह से शव को अपने हाथों में उठाया था। चेहरा भी पहचाना जाता नहीं था, ठीक है, और 17 बॉडी है ना मैंने अपने हाथों से उठा के रखी। जो पायलट की बॉडी है ना मैंने खुद अपने हाथों से, मतलब पूरी ऐसे झुकी हुई थी और इतनी हैवी थी। 17 बॉडी का मतलब कोई पता ही नहीं था। किसी का मैंने पैर लिया, किसी का ऐसा समझो ना कि खोपड़ी लिया था, सिर्फ ऐसे ऐसे हाथ में लेके अंदर बॉडी गया था पीएम रूम में। 17 बॉडी लेके जाने के वक्त मुझे कुछ नहीं होने की, कितनी सी बेटी की बॉडी आई ना तब मैं हार गया था। वो वाले पीएम में रखा था। 3 बॉडियों में से छोटे छोटे टुकड़े ही थे जैसे कि नारियल के जितने, बस। काफी डरावनी तस्वीर उन्होंने अभी हमें बयां की है और पहचानना भी मुश्किल है। जिस तरह से ये बयां कर रहे हैं, एक बच्चे की भी बॉडी उसमें थी और कई ऐसे शव थे जो पूरे जिनके टुकड़े अलग अलग हो चुके थे। कैमरा पर्सन उर्वेश सोनी के साथ नीरू TV9 अहमदाबाद। MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।